হ্যালো এভরিওয়ান, সবাইকে সোবার পডকাস্টের দ্বিতীয় এপিসোডে স্বাগতম। আজকে শুরুতেই বলে দিই, আমার সাথে আজকে অনেক স্পেশাল একজন গেস্ট আছে। আপনিই বলেন ভাই আপনার নাম। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর ফাক্তারুয়া নামে পরিচিত। এর বাইরে আপনারা আমাকে মালবড়ো জি হাসান নামেও চেনেন। সোবারের আমি এবং মার্কস হচ্ছি সোবারের পুরনো মুখ। পিনিক থেকে আমরা সোবারে শিফট করেছিলাম, তখন থেকে আমরা এক্সিস্ট করি। না, এক্সিস্ট আসলে তারও আগের থেকে করি, কিন্তু এখনও করছি। পৃথিবীতে তো এক্সিস্ট করতেছি অনেক আগে থেকে, 70-এর দশক থেকে অলমোস্ট। আচ্ছা, যাই হোক, আমাদের দুজনেরই স্পেশাল যে পরিচয় সেটা হচ্ছে আমরা দুজনই হচ্ছে সোবারের অসম্মানিত দুজন অ্যাডমিন। আমাদের কোনো সামাজিক গ্রহণযোগ্যতা নাই। আচ্ছা, আজকে হচ্ছে সোবার তো ভাই আমরা সবসময় অনেক লাইট আলোচনা করি। হ্যাঁ, আজকে আসছি মেইনলি একটু গুরুগম্ভীর আলোচনা করতে। গুরুগম্ভীর আলোচনার মধ্যে যেটা আমি ভাবছি, যেটা নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে যে একজন মানুষ কেন লিখে এবং কেন পৃথিবীর মোটামুটি সবারই, সব বয়সের মানুষেরই লেখালেখি করা দরকার। আপনার কি মনে হয় ব্যাপারে? আচ্ছা, এই ব্যাপারে আসলে অনেকগুলো ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে কথা বলা যায়। আমি জিনিসটা একটু সহজ করি, সেটা হচ্ছে আমরা দুজনে তো লিখি, আপনি কেন লিখেন সেটা নিয়ে আগে কথা বলি। তাহলে কি আমি তোমার আগের কোয়েশ্চেনের অ্যান্সার দিব নাকি এখন যেটা করছে সেটা অ্যান্সার দেন? আচ্ছা, আমি লিখি সম্ভবত এখানে তোমার আর আমার কারণটা মোটামুটি সেম। আমরা প্রতিদিন যে মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাই সেটাকে কিছুটা সাইড করতে আমরা লিখি। আর অনেক ছোটবেলার থেকে যখন আমরা প্রচুর বইপত্র পড়তাম কিংবা কোনো একটা কিছু ক্রিয়েটিভ যে কোনো একটা কাজ যখন করতে চাইতাম, তখন আমাদের মনে হইতো যে আমাদের লিখতে হবে, কিংবা মাথার মধ্যে অনেক কিছু ঘুরতেছে যেটাকে এক্সপ্রেস করতে হবে। তো ওই যে ফিলিংসটা ছিল ছোটবেলার থেকে, যে আমরা কিছু একটা লিখতে চাচ্ছি কিংবা মাথার মধ্যে কোনো একটা গল্প ঘুরতেছে কিংবা সামহাও নিজেকে এক্সপ্রেস করতে চাচ্ছি, সেইটাই মনে হয় যে বড় হইতে হইতে যখন লাইফের অনেক কমপ্লিকেশনস বাড়লো কিংবা যখন মনে হইলো যে বাস্তব পৃথিবী অনেক কঠিন, এই কঠিন বাস্তবকে সাইড করে রাখতে হইলে নিজের যে গল্পগুলা সেটাকে ফিকশনাইজ করে হোক কিংবা নিজের এক্সিস্টেন্সের জন্য হোক, সেটা আমাদের বলা দরকার। তো সেখান থেকেই মনে হয় এটা একটা অটোমেটেড প্রসেস যে আমাদেরকে এক্সিস্ট করার জন্য লিখতে হচ্ছে। লেখা আমাদের কাছে একটা এসকেপ মেকানিজম, একই সাথে লেখাটা হচ্ছে আমাদের কাছে একটা সার্ভাইভাল। আপনি যেটা বললেন মানে এসকেপ মেকানিজম, আমার ক্ষেত্রে এটা পুরোপুরি সত্য। মানে যেমন ধরেন সবার, মানে আমার যেটা মনে হয় যে আমি তো আসলে অনেক লেখককে ব্যক্তিগতভাবে চিনি, সবার সাথে তো কথা বলছি। সবার বই লেখার পিছনে একটা অন্যরকম ইন্সপিরেশন কাজ করে। আমার লেখার পেছনের ইন্সপিরেশনটা আসলে কীরকম, সেটা আসলে মানে আমার লেখাটা শেষ হবে একদিন একটা বই হবে, এইখান থেকে না। আমি যতক্ষণ খুব মনোযোগ দিয়ে লিখি, এটা মানে খুব অল্প সময় মনোযোগ দিয়ে লিখতে পারি, ততক্ষণ আমি যেই মানে কি বলবো, যে জগৎটাতে থাকি, এটা হচ্ছে ভাই রিয়েলিটি থেকে কমপ্লিটলি ডিসকানেক্টেড একটা জগৎ। ওটা খুব কমফোর্টিং একটা জায়গা। তো এখান থেকে হচ্ছে ভাই মূলত আমার লেখালেখি ইন্সপিরেশন। আমি যতক্ষণ মানে লেখার চেষ্টা করি বা খুব মনোযোগ দিয়ে যখন লিখি, তখন আমি আসলে বাস্তবতার সাথে কানেক্টেড থাকি না, এবং বাস্তবতার সাথে যে অনুভূতিগুলো থাকে সেগুলো আমার সাথে মানে এভাবে কাজ করে না। আচ্ছা, যাই হোক ভাই, অনেক গুরুগম্ভীর আলোচনা হয়ে গেছে। এখন আপনাকে একটা 18+ কথা বলতে চাই। 19 হ্যাঁ, ছিল। আচ্ছা, যাই হোক ভাই, আমি তোমার প্রথম প্রশ্নটা একটু ডিসকাস করতে চাই। তুমি প্রথমে আমাকে জিজ্ঞেস করছো যে মানুষ কেন লেখে। এইটা যদি খুব মোটা দাগে আলাপ করতে হয় এটা নিয়ে, আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, ইন জেনারেল যদি আমি একটা ক্লাসিফিকেশন করি এটার ব্যাপারে, আমি আদি যুগ বাদ দিচ্ছি, এখনকার পার্সপেক্টিভে যদি বলি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে রাইটারদেরকে এখানে 3টা পার্সপেক্টিভ থাকতে পারে। এক, যারা হচ্ছে অমরত্বের জন্য লিখতে চায়, আমি লিখবো, একসময় আমি পৃথিবীতে থাকবো না, বাট আমার লেখাগুলো থাকবে, মানুষ এটা নিয়ে খুব ইয়েতে ভুগবে যে হ্যাঁ আমি তার বই পড়তাম, তাকে আমি খুব পছন্দ করি, হ্যান ত্যান। এইটা একটা রিজন হতে পারে। যেহেতু বাংলাদেশে আমরা ছোটবেলার থেকে আমাদের যে জেনারেশনটা, আমরা তো অনেক বুড়া, আমাদের পরবর্তী যে জেনারেশনটা, তারা হচ্ছে হুমায়ুন আহমেদের ফ্রেমটা দেখছে, কিংবা তাদের কাছে লিটারেচার বলতেই ছিল হচ্ছে হুমায়ুন আহমেদ। ওরা হচ্ছে একদম ওদের বিনোদনের মাধ্যম থেকে শুরু করে একদম জীবনের সবকিছুর সাথে হুমায়ুন আহমেদকে জড়ায় ফেলছিল। তো ওই যে একটা ক্রেজি একটা ব্যাপার ছিল। হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে স্টিল এখন পর্যন্ত বাংলাদেশে ওনাকে সবচেয়ে বড় লেখক হিসেবে ধরা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক হিসেবে ধরা হয়। তো ওই যে একটা অমরত্বের প্রত্যাশা, যে আমি থাকবো না কিন্তু আমার লেখাগুলো টিকে যাবে, আমাকে মানুষ সারা জীবন মনে রাখবে, এই ক্যাটাগরির থেকে হয়তো অনেকে লেখে। এর পেছনে আরো চিন্তা ভাবনা আছে, যারা একটু আতেল সাইডে ভাবে যে হ্যাঁ দস্তয়েভস্কি হয়ে গেছি আমি, কিংবা আমি হচ্ছে ইয়ে হয়ে গেছি, এরকম ভাবে নাকি? হ্যাঁ, অবভিয়াসলি ভাবে। মানে এখন যারা লেখে তারা ভাবে, মানে অনেকে ভাবে মানে আমাকে দস্তয়েভস্কি হইতে হবে কিংবা আমাকে কাফকা হইতে হবে, আমি অনেক ভারী জিনিস প্রসব করব যেটা আমি জীবদ্দশায় হয়তো কেউ বুঝতে পারবে না, পরবর্তীতে আমাকে নিয়ে আলোচনা হবে, আমার উপরে পিএইচডি হবে। এটা হচ্ছে এক ক্যাটাগরি। আচ্ছা, আরেক ক্যাটাগরি আছে যারা হচ্ছে ফেমাস হইতে চায়। আচ্ছা, সেইটার পেছনের গল্পটা হচ্ছে, যেহেতু 10-12 বছর যাবত, ধরো 2010-এর আগে যেটা ছিল না, যে সোশ্যাল মিডিয়া এক্সিস্ট করতো না,
2010-এর পর থেকে যেহেতু সব দিকে সোশ্যাল মিডিয়া জয় জয়কার, ফেসবুক, ইনস্টাগ্রাম আমরা ইউজ করতেছি, এখন টিকটকে খুব বই নিয়ে আলোড়ন হচ্ছে। একটা সেকেন্ড, আমি জানতাম না টিকটকে বই নিয়ে টিকটকে বুক মার্কেট এখন অনেক অ্যাডভান্সড, এটা ওয়ার্ল্ড ওয়াইড। এটা আমি জানতাম না। এইটার অনেক বড় ফিল্ড দাঁড়ায় গেছে, মানে এখন হচ্ছে বিগেস্ট থিং। টিকটকে বুক প্ল্যাটফর্ম অনেক বড় হয়ে গেছে। তো এই যে ধরো একটা ফেমাস হওয়ার প্যাটার্ন আছে, রাইটাররা চাইলেই হচ্ছে মিডিয়াতে আসতে পারতেছে, সরাসরি পাঠকদের সাথে যোগাযোগ হচ্ছে, কিংবা তুমি বাইরের ইন্ডাস্ট্রিতে, বাইরেরটা নিয়ে আলাপ না করি, বাংলাদেশেরটা নিয়েই বলি। তো এই যে ফেমাস হওয়া যায়, ধরো আমি একটা চাকরি করি, আমি সকালবেলা যাই, সন্ধ্যাবেলা বাসায় আসি, হয়তো আমি যেখানে চাকরি করতেছি আমি খুব বেশি স্যালারি পাচ্ছি না, কিংবা ধরো ওইখানে আমার কেউ খুব একটা, আমরা তো ইনফর্মাল কথা ইউজ করতে পারবো, ওইখানে আমার কেউ বাদ দিয়েও চুকতেছে না, ঠিক আছে, আমি একটা র্যান্ডম বোকাচোদা লোক, হ্যাঁ, আমি অফিসে যাই, হ্যান করি ত্যান করি, স্যালারিও হয়তো আমি কম পাচ্ছি, কিন্তু আমি যখন লিখতেছি, ফেসবুকে আমি 2টা পোস্ট দিচ্ছি, ওইখানেও অ্যাকচুয়ালি আমার লেখা কেউ চুকতেছে না, কিন্তু 50 পয়সা কমেন্ট করতেছে, আরে ভাই আপনি তো সেলিব্রিটি, ভাই আপনি তো সেই, ভাই সেই, এই বইটা আমার অবশ্যই সংগ্রহ করতে হবে, প্রিয় লেখক অভিনন্দন। এই জিনিসটা না অনেকে পছন্দ করে, যে আমাকে মানুষজন খুব একটু ফুলাইতেছে। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি, এক ক্যাটাগরি এক্স্যাক্টলি সোশ্যাল ভ্যালিডেশন। হ্যাঁ, তো প্রথমটা হচ্ছে অমরত্বের প্রত্যাশা, আমি নিজের খুব আতুল মনে করতেছি। সেকেন্ডটা হচ্ছে আমার সোশ্যাল ভ্যালিডেশন দরকার। আচ্ছা, আরেক ক্যাটাগরি হচ্ছে যে ধরো আমি জানি আমি কি লিখতে চাই, কিংবা আমার হচ্ছে একটা প্ল্যান আছে, আমি লেখক হব, আমি প্রচুর বই পড়ছি, যেহেতু আমি পড়ছি দ্যাট মিনস আমার এক সময় ধারণা হয়েছে যে আমি লিখতে পারবো, সেই তারণার থেকে আমি লেখা শুরু করলাম, এখন লিখতেছি। এইটার মধ্যে আবার 2 রকম ক্লাসিফিকেশন আছে। একদল হচ্ছে নিজে জানে যে আমি ভালো লিখতেছি, আচ্ছা, আরেক দল জানে যে আমি ভালো লিখতেছি না, কিন্তু সে আবার তার সাবকনশিয়াস মাইন্ড তারে বুঝাইতেছে যে না তুমি অনেক হেডা, তুমি অনেক ভালো লেখো, ঠিক আছে। তো এইটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি, যে নিজেকে প্রত্যেকদিন এক্সপ্লোর করতে চাইতেছে, যে বুঝতেছে যে তার লেখা দরকার এবং সে লিখতেছে। এইটা আবার 2 ভাগে ডিভিশন হচ্ছে। এইটা হচ্ছে খুব মোটা দাগে যদি ক্লাসিফিকেশন করো, আমার কাছে মনে হয় যে কারেন্ট প্র্যাকটিস এইটা চলতেছে। আচ্ছা, মানে সেক্ষেত্রে আসলে আমি আসলে নিজেকে কোন গ্রুপে ফেলবো আমি ঠিক শিওর না, মানে আমরা তো মিসফিট। এটা ক্রেডিট না। এখন আমাকে একটা প্রশ্ন অনেকেই করে, সেটা হচ্ছে যে মানে আমি যদি আসলে একান্তই একদম নিজের জন্য লিখি, তাহলে আসলে বই পাবলিশ করার কি দরকার? এখানে আমার একটা ফিলোসফি আছে ভাই, আর সেটা হচ্ছে যে আমি যখন ওই বললাম তো একটা ফেস থাকে আমার, ডিসকানেক্টেড ফ্রম দি ওয়ার্ল্ড অ্যান্ড ইমোশনস, তো তখন আমার মাথায় কিছু যেই বাক্যগুলো আসে, আমার যেটা মনে হয় যে পৃথিবীর কিছু মানুষের এই জিনিসগুলো জানা খুব দরকার। মানে কবিতার একটা ফিলোসফি আছে ভাই, আমার যেটা মানে অনেক বিখ্যাত ব্যক্তি বলে গেছে যে কবিতা হচ্ছে এমন একটা জিনিস যাকে মানুষ খুঁজে নেয়, মানে তার সিচুয়েশনের সাথে বা তার ইমোশনের সাথে মিলায় খুঁজে নেয়। তো আমার এটাই মনে হয় আর কি, যে পৃথিবী তো মানে খুব কষ্টের একটা জায়গা, তো এই সময় যদি ভাই কেউ আমার একটা লাইন পড়ে একটু কমফোর্ট ফিল করে, এটা হওয়া দরকার। তো সেখান থেকেই মূলত বই লেখা এবং পাবলিশ করা। নিজের জন্য অবশ্যই আমরা লিখতেছি। ধরো আমি যে 3 ক্যাটাগরির কথা বললাম, কিংবা এটার সাব ক্যাটাগরি বলি, আরো 10 রকম ক্যাটাগরি যদি আমি ক্রিয়েট করি, অপিনিয়ন্স মে ভ্যারি অবভিয়াসলি, সেইখানেও কিন্তু সবগুলো ক্যাটাগরিতে একটা জিনিস সিমিলার, সবাই কিন্তু নিজেকে প্রকাশ করতে চাচ্ছে। সেটা ইদার ফেমের জন্য যে লিখতেছে সেও চাচ্ছে, যে অমরত্ব চাচ্ছে সেও চাচ্ছে, যে জেনুইনলি জানে যে আমি রাইটার সেও চাচ্ছে। আবার ধরো তুমি যেটা বললা যে আমরা একদম জেনুইনলি নিজের জন্য লিখতেছি, তারপর আমরা নিজেকে প্রকাশ করতে চাচ্ছি কেন, এইটা নিয়ে আমার একটা ছোট্ট থিওরি আছে। ধরো স্রষ্টা, হ্যাঁ, বিশ্বব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, তিনি তো সর্বশক্তির অধিকারী, সব ক্ষমতা তার হাতে। তিনি কি করলেন? তিনি কিন্তু নিজেকে প্রকাশ করতে চাইলেন, হ্যাঁ, সৃষ্টির মাধ্যমে। হ্যাঁ, তার হাতে যে ক্ষমতাটা আছে, উনি কিন্তু তার সৃষ্টিদেরকেই দেখাচ্ছেন যে আমি নিজেকে প্রকাশ করতে পছন্দ করি, আমি এই সৌন্দর্যটা ক্রিয়েট করতে পারি। কিংবা স্রষ্টার প্রধান পরিচয়টা কিন্তু হচ্ছে ক্রিয়েটিভিটি। হ্যাঁ, উনি ক্রিয়েটর, হ্যাঁ, রাইট? তো স্রষ্টা যখন আমাদেরকে সৃষ্টি করলেন, এবং একটা ক্রিয়েটিভ মানুষ, এইটা ধরো তুমি তোমার স্রষ্টার থেকে ইনহেরিট করছো, কারণ স্রষ্টা তার গুণগুলোই সৃষ্টির মধ্যে দিয়ে দিচ্ছে অনেকটুকু। তো স্রষ্টা যেহেতু নিজেকে প্রকাশ করতে চাইছেন তার সৃষ্টির মাধ্যমে, যেই সৃষ্টিশীল মানুষটা, সবাই তো ক্রিয়েটিভ না। হ্যাঁ, একটা আর্টিস্ট অবভিয়াসলি ক্রিয়েটিভ, যে লিখতেছে সে ক্রিয়েটিভ, যে গান গাইতেছে সে ক্রিয়েটিভ, যে পেন্টিং করতেছে সে ক্রিয়েটিভ। তো যে সৃষ্টি করতে সক্ষম, সে অবভিয়াসলি তার স্রষ্টার একটা গুণকে ইনহেরিট করছে, দ্যাটস ওয়াই সে নিজেকে প্রকাশ করতে চায় যেভাবেই হোক। আচ্ছা, আমি নিজের জন্যই লিখি কিংবা আমি অন্যদের জন্যই লিখি, আমি কিন্তু ইন জেনারেল নিজেকে সামহাও আমি প্রকাশ করতে চাবই। সবাই তো কাফকা না, হ্যাঁ সেটাই, তাই না? কারণ কাফকা কিংবা পোর হিসাব করতে চাইলে আমরা তাদেরকে পার্সোনালি চিনি না। যেমন রবীন্দ্রনাথ অনেক ফেমাস, রবীন্দ্রনাথ হচ্ছে একটা, তাকে খুব গুরু হিসেবে মানা হয়েছে, তাকে একটা আধ্যাত্মিক গুরু হিসেবে দেখা হয়েছে। উনি হচ্ছে একটা দীর্ঘ সময়, সারা জীবনে উনি একটা ভেক নিয়ে চলতো আর কি, যেমন একটা বড় জব্বা পরবে, বড় দাড়ি রাখবে।
আমরা পার্সোনালকে চিনতাম না, তার যে এই যে গুরু গম্ভীর একটা লুক, এইটারও তো একটা উদ্দেশ্য ছিল। এইটাও তো এক ধরনের ভরং হইতে পারে যে আমি নিজেকে আর 10টা পয়েন্টের থেকে আলাদা করতে চাচ্ছি, যেহেতু আমি অল্প বয়সে নোবেল পেয়ে গেছি, যেহেতু আমার আইনস্টাইনের সাথে বিশাল ফ্রেন্ডশিপ আছে, যেহেতু আমি একটা ইন্টারন্যাশনাল ফিগার, কুটনামি করতেছি। আমার একটা প্রশ্ন আছে ভাই, এটা হচ্ছে আমার এক বন্ধু আছে খুব খারাপ ভাই, কারণ হচ্ছে রাফুল আমার বলছে রবীন্দ্রনাথের জীবনে লেখার প্রথম কবিতাটা কি হচ্ছে আমার নুনু ছোট্ট নুনু। এটা আমি ছোট থেকে শুনে আসতেছি, আমার ধারণা এটা সত্যি। রবীন্দ্রনাথের চরিত্র খারাপ ছিল। তুমি কি কবিতাটা করতে চাও? এটা হচ্ছে আমার নুনু ছোট্ট নুনু, দাদার নুনু মস্ত। এরপরটা বলতে চাইতেছিল একটু বেশি খারাপ। বলে দাও, বলে দাও। সোবার পডকাস্ট তো ভাই, সোবার থাকতে চাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আপনি যে কথাটা বলছেন এটার সাথে আমার একটা জিনিস মনে পড়ছে, সেটা হচ্ছে যে আচ্ছা অনেকেই তো এখন লিখতে চায়, তা লেখালেখি তো একটা ভয়ঙ্কর স্ট্রাগলিং এর জায়গা। স্ট্রাগলিং বলতে আমি মানে একটা বই পাবলিশ করার কথা বলতেছি না, মানে একটা বই মানে আমার থটসগুলো আর্টিকুলেট করে লেখায় নিয়ে আসা, পেজে নিয়ে আসা, এটা অনেক বড় একটা মানে কি বলবো স্ট্রাগল। জর্জ অরেল ভাই একটা খুব সুন্দর কথা বলছে, সেটা বলছে যে মানে মানে রাইটিং মানে লেখালেখির জার্নি তো অনেক ভয়াবহ। তো লেখকরা মূলত লেখে হচ্ছে মানে কিছু সত্য আসলে আমরা নিজেরাও জানি না, সেই সত্যগুলা এবং সেই ভয়গুলার মানে মুখোমুখি হওয়ার জন্য। এখন এইটা টু সাম এক্সটেন্ট আমার জন্য সত্য। আমি লিখতে গিয়ে ভাই আমার নিজের সম্পর্কে এরকম অনেক কিছু এক্সপ্লোর করছি। আমি নিজেকে আসলে কখনো বুঝি নাই যে আসলে আমি এরকম, কিন্তু লিখতে গিয়ে একটা পর্যায়ে আসলে বুঝতে পারছি এরকম। আপনার কখনো এরকম হয়েছে? অবভিয়াসলি এটা প্রতিবারই হচ্ছে। আমরা যখন একটা গল্প লিখতেছি কিংবা উপন্যাস লিখতেছি, ইনিশিয়ালি তুমি আমি কেউই কিন্তু সেভাবে প্লটিং করি না। আমি জীবন একবার করছি, এছাড়া কখনো করি না। আমি যেগুলো প্লটিং করছি সেগুলো কোনোটা আমি লিখতে পারি নাই, এবং আমার মনে হচ্ছে না কোনোদিন আমি পারবো। আচ্ছা জানি। তো এর বাইরে আমরা যে জিনিসগুলো আসলে লিখতেছি কিংবা আমাদের এখন পর্যন্ত যে পাবলিশ ওয়ার্কগুলো আছে সেগুলোতে কি হচ্ছে দেখো, আমরা হয়তো গল্পে তো বেশি ক্যারেক্টার থাকে না, উপন্যাসে বেশি ক্যারেক্টার থাকে মানলাম। তো আমরা গল্পটাকে যেভাবে চিন্তা করতেছি কিংবা যেই ক্যারেক্টারকে আমরা প্রায়োরিটি দিতে চাচ্ছি, লেখার সময় কিন্তু দেখবা যে তুমি যা চিন্তা করছিলে আলটিমেটলি তুমি একটা খুব নগণ্য ক্যারেক্টার রাখতে চাইছো। হয়তো সে হয়তো 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠায় আসবে, একটা বিড়ি সিগারেট খেয়ে চলে যাবে। আলটিমেটলি দেখবে কি লিখতে গিয়ে না সে এত বড় একটা রোল নিয়ে চলে আসছে, এক পর্যায়ে দেখা যাবে সে হয়তো মেইন ক্যারেক্টারকে সাপ্রেস করে যাচ্ছে কিংবা সে এমন অলিতে গলিতে ঘুরতেছে। একটা জিনিস আর বড় বলো আপনার কথা শুনে, এটা হচ্ছে আমি কেউ যদি বুঝুক আমার কোনো সমস্যা নেই। আমার যে প্রথম বই তাহলে পডকাস্ট না করে না ভিডিও সমস্যা নেই, এটা বুঝতে পারবে না, আপনি তত ফেমাস না সেটা অনেক ফেমাস না ভাই। এটা হচ্ছে যে মনসুর যে ক্যারেক্টারটা ছিল তার মেইনলি ভিলেন হওয়ার কথা ছিল, এটা আমি জানতাম শুরু থেকেই, কিন্তু কেমনে সে ভিলেন হয় না আমি আজ পর্যন্ত জানি না। এটা হুমায়ুন আহমেদের একটা কথা খুব ভালো লাগে, সে বলছে যে আসলে লেখালেখি যে ভুবনে আসলে ক্রিয়েট হয় সেখানে একজন রাইটারের কোনো কন্ট্রোল নাই, এটা অন্যকে একজন ক্রিয়েট করে। এটা খুব একই সাথে খুবই অ্যামেজিং এবং একই সাথে খুবই ভয়াবহ একটা ফিল। আমরা উপন্যাস লেখার সময় একটা খুব স্ট্রেংথ ফিল করি যে ক্যারেক্টারগুলো আমার হাত দিয়ে পয়দা হবে, ওদেরকে আমি আমার ইশারায় নাচাবো, বাট আলটিমেটলি কি হয় সেই ক্যারেক্টাররা কিন্তু আমাদেরকে ইশারায় নাচায়, আমরা একটা সময় ওদের দ্বারা কন্ট্রোলড হই। এবং এই ফিলিংসটা খুবই বিজার। হ্যাঁ, একটা মানুষ যে কোনো উপন্যাসিক, সে ছেঁচড়া উপন্যাসিক হোক, সে কালজয়ী সাহিত্যিক হোক, সে যাই হোক, ভয়ঙ্কর হাসান হোক, ইভেন ভয়ঙ্কর হাসান হোক, ভয়ঙ্কর হাসান আসলে খুবই বাজে এক্সাম্পল, ওরটা আমি জানি না, সবকিছুই ফেক। আচ্ছা ওকে, আমার মনে হয় না উপন্যাস লেখার সময় কিছু ফিল করে, ও লেখার সময় এই লিখতেছি আমি এটা বোঝা যাবে। চ্যাটজিপিটিতে কি বাংলা লেখা যায় এখন? মনে হয় যায়। আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা, তো এই একটা উপন্যাসিক উপন্যাস লেখার সময় এটা ফিল করে যে আমি আসলে কতটুকু অসহায়, আমি যে খুব শক্তি নিয়ে বসছি যে হ্যাঁ তোমার আমি হাতের উপরে নাচাবো, আমি একটা ক্যারেক্টার ক্রিয়েট করে, আলটিমেটলি সে একটা অসহায়ত্বে ভুগতে থাকে যখন সে দেখতে পায় যে তার ক্যারেক্টারটাকে কন্ট্রোল করতেছে। তোমার কিছু ক্যারেক্টার তোমাকে উঠতে বসতে দিবে না, সে তোমার ঘুমের মধ্যে এসে বলবে যে আমি কিন্তু এই পথে হাঁটতেছি, আমার এইদিকেই কন্ট্রোল করা লাগবে। আমার ঠিক ঘুমের মধ্যে হয় না, আমার যেটা হয় হাঁটার সময় হয়, এবং আমি তো ভাই বাইক চালাই। আমার সবচেয়ে বেশি যেটা হয় যে বাইক চালানোর সময় আমি দেখছি যে আমার মানে বইয়ের প্লটের বেজোর জিনিসগুলো আমার মাথায় আসছে বেশিরভাগ সময়। এই প্রসঙ্গে আরেকজন লেখকের একটা বিখ্যাত বইয়ের নাম আমি বলতে চাই, কি যে হচ্ছে তার বইয়ের একটা ক্যারেক্টার লেখার সময় তার দুঃখে কাঁদতে কাঁদতে পৃষ্ঠা ভিজিয়ে ফেলছিল, নাম নিব না আমি। এটা নিয়ে অলরেডি আমিও একটা লেখকের নাম জানি ভাই, যে হচ্ছে মানে একটা ক্যারেক্টার ইমাজিন করছে, মেয়েটা নাকি অনেক সেক্সি ছিল তার বইয়ের মধ্যে, তার নাকি মাল ছিটকে পান্ডুলি। আমরা বেসিক্যালি একই লেখকের কথাই বলতেছি। আচ্ছা ভাই, সব চাপা রাওয়ালে কি হয় ভাই, কি দরকার জানি না। আচ্ছা, ওই তোমার আগের প্রসঙ্গে একটা কথা বলতে ইচ্ছা করতেছে যে এই যে লেখালেখির জার্নিটা আসলে কিভাবে ইয়ে করে। এইখানে আমি পার্সোনালি জিনিসটা খুব রিলেট করতে পারি। আমার খুবই প্রিয় লেখক হারুকি মুরাগামি একটা কথা বলছে যেটা আমি পার্সোনালি অনেক জায়গায় রিলেট করতে পারি। মুরাগামি একটা কথা বলছিল যে
মুরাকামি তো ছোট গল্পও লিখছে, নভেলও লিখছে, রাইট? তো মুরাকামির রাইটার হিসেবে জার্নিটা কিন্তু বেশ দেরিতে, অনেক দেরিতে। মুরাকামি 29 বছর বয়স, আরো পরে। মুরাকামি বেসিক্যালি অ্যারাউন্ড 40-তে এসে বুঝতে পারছে ও লিখতে পারে। হ্যাঁ, আমার থেকে ছিল 29। মুরাকামি খুবই জ্যাজ ইনথুসিয়াস্ট ছিল, আচ্ছা, পাগলা চোদা টাইপের। ওর হাজার হাজার জ্যাজ রেকর্ডের কালেকশন ছিল, ও খুব বেসবল দেখতো। আমি জানি না, ও বোধহয় মানে ছোটবেলায় খুবই চোদন খাওয়া লোক, দেখতে শুনতে ভালো ছিল না। ওর লেখা পড়লে যেটা মনে হয়, পার্সোনাল লাইফ তো অবভিয়াসলি রিফ্লেক্ট করে। ওর ক্যারেক্টারগুলোতে সবসময় দেখবা যে মেয়েরা এসে ছেড়ে চলে গেছে, হ্যান ত্যান। তো এগুলো অবভিয়াসলি ওর পার্সোনাল লাইফ থেকে রিফ্লেক্ট করছে। তো ও ডিপ ইনসাইড খুবই স্যাড একটা মানুষ ছিল, যেটা ওর লেখা পড়লে বোঝা যায়। তো ওর লেখার জার্নিটা কিন্তু শুরু হয়েছে অ্যাট দি এজ অফ 40 অর আফটার 40, ইফ আই এম নট রং। ও হচ্ছে কোনো একটা বেসবল ম্যাচ দেখতেছিল, কিংবা হচ্ছে কোনো একটা জায়গায় বসে হয়তো জ্যাজ মিউজিক শুনতেছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। আমার যেটা মনে আছে যে ও মানে খেলা দেখার সময় হঠাৎ করে খেলা দেখে, সেটাই বেসবল দেখার সময় হঠাৎ করে মনে হয়েছে যে লেখা লাগবে। হ্যাঁ, মানে কোন একটা গল্পের কথা বলছে, তারপর সে হুড় করে লেখা শুরু করছে। এটা কিন্তু অনেক লেট পিরিয়ড। হ্যাঁ, ও যেহেতু, এবং মুরাকামির প্রথম পরিচয় কিন্তু, যেটা আমরা বাংলাদেশে জানি না, মুরাকামি কিন্তু খুবই নামকরা একজন ট্রান্সলেটর। মুরাকামি যেটা করে, মুরাকামি হচ্ছে ওর যেগুলো প্রিয় গল্প আছে, নভেল আছে, সেগুলা সে জাপানিজে ট্রান্সলেট করে। আচ্ছা, মুরাকামি জাপানে ট্রান্সলেটর হিসেবে অনেক ফেমাস। আচ্ছা, ও হচ্ছে ওর প্রিয় গল্পগুলা, অনেক গল্প আছে জাপানিজে ট্রান্সলেট করছে। ও হেনরির গল্প বলো, আরো হ্যান ত্যান বলো, ওর পছন্দের গল্প। হেনরির গল্প করছে, এটা আমি কখনোই জানতাম। ও করছে, ও অনেক ওর নিজের পছন্দের গল্প এখানে ট্রান্সলেট করছে। মুরাকামি যেই কথা বলতে গিয়ে এতগুলা কথা বললাম, মুরাকামি একটা কথা বলছে যে ওর কাছে ছোট গল্প লেখাটা হচ্ছে, আমরা করি না যে বাসায় আমরা হচ্ছে বাসার বারান্দায় গাছ লাগাই টবের মধ্যে সুন্দর করে, তো সেই গাছে আমরা নিয়মিত পানি দিচ্ছি, ধরো গাছের একটা পোকা ধরছে কেটে দিচ্ছি, সেটাকে সুন্দর করে টব চেঞ্জ করতেছি, সকাল বিকাল সেটাকে নার্চার করতে পারতেছি। তো ছোট গল্প লেখাটা হচ্ছে এইরকম, যে এটা আমার বাসার একটা বারান্দার টবের মতো, যেটাকে আমি খুব সুন্দর করে পলিশ করতে পারি, মানে নিজের বাচ্চার মতো আদর করতে পারি, চাইলেই হচ্ছে সেটা টপ চেঞ্জ করে দিতে পারি, সার দিতে পারি, পানি দিতে পারি, বুকে জড়ায় ধরে কেয়ার করতে পারি। ছোট গল্পর জার্নিটা তোমার কাছে এরকম মাপা, তুমি জানো যে তোমার ওইটার জন্য কতটুকু এফোর্ট দিতে হবে, কন্ট্রোলটা তোমার হাতে, তুমি কতটুকু সার দিবা, তুমি কতটুকু পোকা ধরা পাতা কেটে ফেলবা, এরকম একটা ব্যাপার। বাট অ্যাট দি সেম টাইম উপন্যাসটা মুরাকামি এক্সপ্লেন করছে এইভাবে যে ইটস এ ভেরি লোনলি জার্নি। তুমি একটা ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতেছো, যেটার এন্ট্রেন্সটা তুমি চিনো, কিন্তু কোন পথ দিয়ে তুমি বের হবা সেটা তুমি জানো না, যেখানে অনেক বড় বড় গাছ আছে। এইটা মুরাকামির বইয়ের সাথে খুবই রিলেট করা যায়, অনেক লস্ট হয়ে যায় বলি একটা পর্যায়ে, এটা বোঝা যায়। ইভেন আমি এটা নিজে খুবই ফিল করি, উপন্যাস লেখার জার্নিটা এত লোনলি। ওই যে আবার পুরান কথাটা ফিরে আসতেছে, যখন তোমার ক্যারেক্টাররা তোমাকে কন্ট্রোল করা শুরু করবে। গল্পে তোমার ক্যারেক্টারগুলো তোমাকে ইজিলি কন্ট্রোল করতে পারবে না, কারণ তুমি জানো তোমার বিগিনিং পয়েন্ট কোথায়, এন্ড পয়েন্ট কোথায়, তুমি সেটা জানো। উপন্যাসে তুমি ওই যে বনে যখন তুমি ঢুকে গেছো, তোমার কিন্তু রাস্তাটা জানা নাই, যে হয়তো তুমি জানো যে ওই মাথায় গিয়ে শেষ হবে, বাট এক্স্যাক্টলি তুমি কোন সাইড থেকে কোন সাইডে শিফট করে গেছো, কোন জায়গায় গাছের ঘনত্ব কতটুকু, কোনখানে হিংস্র প্রাণী আছে, কোনখানে ছায়া কতটুকু, এটা তুমি জানো না। হাঁটতে হাঁটতে ইদার তুমি একটা মেজের মধ্যে হারায় যাবা, অথবা তুমি কোনো একটা রাস্তা দিয়ে বের হয়ে আসবা, এবং জার্নিটা প্রচন্ড লোনলি। আচ্ছা, এটার সাথে একটা জিনিস আমার মানে প্রশ্ন আসলো মনে হয়, এটা হচ্ছে লেখালেখির সাথে কি ভাই মানে পাগলামি এবং মানে একাকিত্বের কোনো সম্পর্ক আছে? মানে আমি বলি যেটা, সেটা হচ্ছে আমি তো আশপাশে, মানে আমি তো প্রফেশনের কথা বলে তো সব হয়ে গেল, এখন বলতে চাই না, মানে আমি তো ক্রিয়েটিভ প্রফেশনে, আমার আশপাশে আমি যারা মানে ভেতর থেকে ক্রিয়েটিভ মানুষজন দেখছি, তারা ভেতরে খুবই লোনলি। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে মিসফিট তো অবশ্যই, এবং মানে ব্যাপার আছে ভাই কিছু একটা, মানে এটার মধ্যে না কোন জায়গায় যেন একটা ঘাপলা আছে, মানে এটার সাথে ক্রিয়েটিভিটিটার সম্পর্ক কি আসলে? যেমন নেটফ্লিক্সে একবার একটা ডকুমেন্টারি দেখছিলাম, আমি নেটফ্লিক্সে দেখছি না, ঠিক কোথায় দেখছি ঠিক মনে নেই, মানে এখানে এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে যে আসলে ক্রিয়েটিভিটি জিনিসটা কী, মানে এটা কি কোনো সিস্টেমেটিক কোনো জার্নি, যে মানে ধরেন আমি কোনো একটা ফিল্ডে ক্রিয়েটিভ হতে চাইতেছি, আমি কি চাইলে হতে পারবো? তো সেখানে যেটা বলা হয়েছিল যে মানে ধরেন আপনি চাইলে মানে একটা গিটারের সবগুলো কর্ড শিখতে পারবেন, পিয়ানো গিয়ে বাজাতেও শিখতে পারবেন, কিন্তু নিজে কোনো কিছু প্রডিউস করা এটা একটা অন্যরকম স্কিল, এটা এখনও আমরা এক্সপ্লেন করতে পারি না যে আসলে এটা কেমনে হয়, কীভাবে হয়তো হয়। আমি শেষ করবো না, আমার শেষ কথা। আমি যদি আমার মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, সেটা হচ্ছে যে আসলে আমাদের ব্রেন যে অর্গানটা, এটা তো সবচেয়ে কমপ্লিকেটেড জিনিস, পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জিনিস আর কি, আমাদের হিউম্যান ব্রেন। আমাদের ব্রেনের আমরা বেসিক্যালি 2 or 4% ইউটিলাইজ করতে পারি, আমাদের 98% অংশ হচ্ছে আনএক্সপ্লোর্ড। আচ্ছা, এটা নিয়ে অনেক ফেমাস সাইফাই আছে, মুভি টুভি আছে, যে তুমি যদি তোমার ব্রেনের আরো 20% 40% ইউটিলাইজ করতে পারো, তাহলে তুমি কিভাবে সুপার হিউম্যান হয়ে যাবে। যাই হোক, সেই ফিকশনে না হাঁটি, কিন্তু যেহেতু 98%-এরই এখন আনএক্সপ্লোর্ড, তা আমরা আসলে আমাদের ক্যাপাবিলিটি জানি না, এবং একটা জীবিত মানুষের ব্রেন নিয়ে তো তুমি খেলাধুলা করতে পারবে না। সো আরেকটা ব্যাপার কি দেখো, এই যে ক্রিয়েটিভিটির একটা কথা বললাম, একটা জেনুইন যে আর্টিস্ট,
তোমার পৃথিবীতে চলার জন্য কি করতে হবে একদম শুরুর থেকে, তুমি সেই কেভম্যানদের কথাই বলো কিংবা এখন একদম মডার্ন পিরিয়ড আমরা যেটা চোখে দেখতেছি, সব জায়গায় মানুষের মূল উদ্দেশ্য কি ছিল? টু সার্ভাইভ করা। হ্যাঁ, সার্ভাইভ করতে গেলে তোমার কি করতে হবে? সার্ভাইভ করতে গেলে তোমাকে একটা স্ট্রাকচারে আসতে হবে। ইউ হ্যাভ টু আর্ন, তোমার একটা ফ্যামিলি থাকবে, তোমার ফিউচার জেনারেশনের জন্য তোমার সেভিংস করতে হবে, তোমার আর্নিং ম্যান্ডেটরি, তোমার একটা সোশ্যাল স্ট্রাকচারে থাকতে হবে। তো এই জিনিসটা কিন্তু ফ্রম দি ভেরি বিগিনিং ক্রিয়েটিভিটির সাথে একটা অপোজিশন ক্রিয়েট করে। কিভাবে করতেছে দেখো, যেই মানুষটাই স্ট্রাকচারে হাঁটবে, যার হচ্ছে মেইন ফোকাসটা থাকবে হচ্ছে আমার টাকা কামাইতে হবে, আমার সংসার চালাইতে হবে, আমার বাচ্চারে মানুষ করতে হবে, আমার বাপ মায়ের কাছে নিজের ভ্যালিডেশন বাড়াইতে হবে, সে কিন্তু একটা শেকল দিয়ে বাঁধা, সে কিন্তু অনেকগুলা ব্যারিয়ারের মধ্যে অলরেডি আটকে আছে, যেটা ছিঁড়ে সে বের হইতে পারতেছে না। আর একটা ক্রিয়েটিভ মানুষের কাছে কিন্তু লাইফের ডেফিনেশনটা কখনো এইরকম না যে আমি সকালবেলা বাসার থেকে বের হবো, রাত্রেবেলা হচ্ছে একটা পাউরুটি আর 1 ডজন ডিম নিয়ে বাসায় ফিরবো, তাই না? ক্রিয়েটিভিটির ব্যাপারটা কিরকম যে আমি যে কাজটা প্রতিদিন করি, পাউরুটি ডিম কিনি না। আজকে যেমন আমি হচ্ছে লাল শাক, তারপর হচ্ছে ভাই আপেল, 2টা ডালিম, তারপর হচ্ছে বিস্কুট টিস্কুট হাবি যাবে সব নিয়ে বাসা। ডালিম কেন কিনছো? বাসায় মেয়ে আসছে না, ডালিম খেতে ভাল লাগে, আবার বউ খেতে চাইছে ডালিম। আচ্ছা আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে একটা ক্রিয়েটিভ মানুষ কিন্তু কখনো চাবে না একটা স্ট্রাকচারের মধ্যে ঢুকতে। তো যখন আবার তোমার বেঁচে থাকতে হবে অ্যাট দি সেম টাইম, তো যেহেতু একটা ক্রিয়েটিভ মানুষকে বেঁচে থাকতে হচ্ছে, আবার ওইখানে সার্ভাইভও করতে হচ্ছে, তখনই সে একটা মানসিক অস্থিরতায় ভুগতে থাকবে, সে একটা ভয়ঙ্কর রকম অন্তর্দ্বন্দ্বে ভুগবে যে আমি কি এই পারে পা দিব নাকি ওই পারে পা দিব। এবং যখনই তোমার ব্রেন ব্যালেন্স করতে পারবে না, আমাদের ব্রেন তো লিম্বিক সিস্টেম, বেসাল গ্যাংলিয়া, নানা রকম ডোপামিনের সিক্রেশন হচ্ছে, সেরোটোনিন রিলিজ হচ্ছে, এগুলোর তো কিছু রেশিও আছে। যখন তোমার ডোপামিন বাড়তেছে তখন তুমি হ্যাপি ফিল করতেছো, আবার হচ্ছে কমে আসতেছে তখন তুমি ক্রেজি হয়ে যেতেছো, সেরোটোনিনের মেজারমেন্ট আছে। তো এই যে যখন একটা মানুষকে ব্যালেন্স করতে হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি কোন জায়গাটা চাই, এখন তো আমাদের আসলে পৃথিবী অনেক কমপ্লিকেটেড। 200-250 বছর আগে, 400 বছর আগে যে মানুষটা রাইটার হইতে চাইছে, যে আর্টিস্ট হইতে পারছে, তার কাছে পাগলাচোদা হওয়া অনেক ইজি ছিল। এখন সেটা না, কারণ তোমাকে এখন অনেক কিছু একসাথে কোপ আপ করতে হয়। তোমার হাতে এখন টেকনোলজি আছে, একদিকে তোমার হচ্ছে ফেসবুক ঘাটাইতে হইতেছে, একদিকে তোমার বুঝতে হচ্ছে যে পৃথিবী কোন দিকে চলতেছে। ফ্রান্সে বসে যে লোকটা পেন্টিং করতেছিল তার এটা বালদেও পৌঁছার দরকার ছিল না যে বাংলাদেশে কি হইতেছে, ঠিক আছে? এখন কিন্তু যে একটা ধরো ফ্রেঞ্চ আর্টিস্ট, তার বইসা দেখতে হবে যে সে ওই পেন্টিংটার ভিডিও যদি ইউটিউবে দেয় ওইখান থেকে তার কয় পয়সা আসবে, এই প্যারাটা তো তখন ছিল না। তো এই যে এখন এই ব্যালেন্স করার একটা প্রবলেম, এইখান থেকেই মনে হয় যে রাইটাররা আরো বেশি লোনলি হয়ে যাইতেছে। কারণ আগে এই ব্যালেন্স করাটা অনেকটুকু ইজি ছিল, যেহেতু সোশ্যাল মিডিয়া ছিল না, যেহেতু কমিউনিকেশন এত ইজি ছিল না, যেহেতু মানে তোমার এত উদ্দেশ্যও থাকতো না। ধরো যার ইচ্ছা হয়েছে সে বিয়ে করছে, যার ইচ্ছা হয় না সে কান কেটে গার্লফ্রেন্ডে পাঠিয়ে দিছে, হ্যান ত্যান যা ইচ্ছা করছে, ইচ্ছা হয়েছে কাফকা লেখা ফালাই দিছে, বলছে আমি মরে যাওয়ার পরে সব পড়ে ফেলাও। এখন সেই জিনিসটা অনেক টাফ, বিকজ এখন তোমাকে অনেক কিছু ব্যালেন্স করতে হয়, এবং এই ব্যালেন্সটা করতে গিয়ে আমরা আউলায় যাই। আচ্ছা, তো ভাই মানে একটা জিনিস সত্য, সেটা হচ্ছে যে ভাই মানে যারা ক্রিয়েটিভ এবং যারা মানে ক্রিয়েটিভিটির চর্চা করে তাদের এই যাত্রাটা খুব লোনলি এবং একই সাথে ভয়াবহ। অবশ্যই। তো এখন ধরেন অনেক মানুষ আছে, মানে এটা তো ক্রিয়েটিভিটি তো এমন না যে ধরেন আমরা চুজ করতে পারি, ক্রিয়েটিভিটি মানুষকে চুজ করে। হ্যাঁ, তো ধরেন যাদেরকে অলরেডি চুজ করে ফেলছে ওরা আসলে কি করবে? যেমন ধরেন রাইটারদের কথা যদি চিন্তা করি, ধরেন যারা এখন লেখার চেষ্টা করতেছে তারা এখন আসলে কি করতে পারে? আমরা তো এখন একটু মানে বয়স হয়ে গেছে, আমরা তো সাজেশন দিতেই পারি, সমস্যা কি? অবশ্যই দিতে পারি। আর মুরব্বীরা যদি এতে রাগও করে তাতে পাল্টাও, আমরাই তো মুরব্বী। আচ্ছা, এই বিষয়ে তুমি যদি এখন ধরো ভয়ঙ্কর হাসান হও, ভয়ঙ্কর হাসান হও, তাইলে তোমার চিন্তা ভাবনা খুবই সহজ। না না, মানে আমি একটা জিনিস বলতে চাই, মানে একটা মানুষের লেখক হইতে হইলে, ভালো লেখক হইতে হইলে যা যা করতে হবে না সেটা ভয়ঙ্কর হাসানকে দেখলে, তাকে অনুসরণ করলে বুঝে যাবে। এটা ইন্টারন্যাশনালি কোর্স করে পড়ানো উচিত। আচ্ছা, ওকে, ঠিক আছে, মাস্টার ক্লাস, ইন্টার কোর্স। আচ্ছা, আপনার একটা ফ্রেন্ড ছিল না যে ম্যাট্রিক পাস করার পর বলছে যে ইন্টার কোর্স করতে হবে বলে বাসায় টাকা নিত? আপনার ফ্রেন্ডগুলোর নাম খুব ইন্টারেস্টিং। ওর নাম কি লেওরা ছিল বাই এনি চান্স? আসলে ওয়াও, এখন মুখ খুললে অনেক কিছু বের হয়ে আসবে। একটা কিছু বলেন, আলোচনা অনেক গুরুগম্ভীর হয়ে গেছে। ওকে, এই পর্যায়ে যেটা বলতে চাই যে ভুলে গেলে চলবে না, গুপ্তের নামে শেষে চোদক আছে। আচ্ছা, যাই হোক, গুপ্ত তো এখন পিএইচডি করতেছে। হ্যাঁ, অনেক বড় মানুষ, অনেক বড় মাপের মানুষ। ওকে ন্যাংটা দেখছি সত্যি। আচ্ছা, যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম আর কি, সেটা হচ্ছে যে এখন যারা মানে আসলে লিখতে চায় ওদের আসলে কি করা উচিত? আমি প্রথমে একটা সাজেশন দিতে চাই ভাই, সেটা হচ্ছে যে ভাই আমার যেটা মনে হয় যে প্রথমেই বই লিখতে চাওয়া একটা অনেক বড় কমিটমেন্ট। আমার যেটা মনে হয় যে
ছোট গল্প দিয়ে শুরু করা দরকার, আপনার কি মনে হয়? তুমি তোমারটা বলে নাও, আমার এখানে পার্সপেক্টিভ একদম আলাদা। আচ্ছা, আমি বলতেছি না, যেমন আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি জীবনে ছোট গল্প লিখি নাই, কখনোই লিখি নাই। আমার সবসময় মানে বড় গল্প কি মানে উপন্যাস দিয়ে শুরু হয়েছে আর কি। আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে প্রথম দিকে অ্যাটলিস্ট মানে প্লট করা উচিত না, মানে মনের পাগলা ঘোরা ছুটতে দেওয়া উচিত। এই হচ্ছে আমার কথা, আপনি আপনারটা বলেন। আচ্ছা, আমাকে যদি বলো যে যারা নতুন করে লেখক হইতে চাচ্ছে তাদের কি করা উচিত, আমি যেহেতু বারবার একটা দিকে ফোকাস করতেছি যে এই বয়সটি উত্তেজনার, এই সময়টি উত্তেজনা। আরেকটা জিনিস ভাই আমি অ্যাড করতে ভুলে হ্যাঁ, গেছি। প্লিজ পড়াশোনা করবেন, লেখালেখি করা লাগে, আল্লাহর দোহাই লাগে। কিছু না পড়ে লিখবেন না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে যেহেতু আমি একটা দিকে বারবার ফোকাস করতেছি কথা বলার সময়, যে যেহেতু এই সময়টি উত্তেজনার, এই বয়সটি উত্তেজনার, এই পরিস্থিতি, এই যুগটি উত্তেজনার, তো লেখক আসলে মানুষ হইতে চাইতেই পারে। ইদার তুমি লেখার জন্য জন্মাইছো, অথবা মানুষটা আসলে দুই রকম। একটা হচ্ছে যে তোমার ধরো খুব প্রতিভা নিয়ে জন্মায়, আরেক দল মানুষ হচ্ছে যারা প্রতিভা নিয়ে জন্মায় না, বাট স্ট্রাগল করে নিজেকে বানাইতে পারে। তো আমার মনে হয় ক্রিয়েটিভিটির মধ্যে এইটা একটা লুপ আছে, কেউ কেউ আছে নিজেকে তৈরি করতে পারে। তো লেখার ক্ষেত্রে আসলে যদিও প্রথমে আমি 3টা ক্যাটাগরি বলছি, তার বাইরে আরো বলছি যে 100টা ক্যাটাগরি থাকতে পারে। লিখতে গেলে আমার যেটা প্রথম পরামর্শ সেটা হচ্ছে, তুমি যে উদ্দেশ্যে লিখতেছো, কিংবা একটা নতুন রাইটার যে লিখতে চায় কিংবা যে লিখবে, তার প্রথমে এইটাতে ফোকাস করা উচিত যে সে আসলে কেন লিখতে চায়, আমি কি উদ্দেশ্যে লিখতেছি, আচ্ছা, সেই প্ল্যান করে তার লেখা উচিত। যে ফেমাস হইতে চায় তার ওইভাবে মানে পুরো মার্কেট স্টাডি করে বসা উচিত। হ্যাঁ, মানে দোষের কিছু, অবভিয়াসলি দোষের কিছু না, এটা হইতেই পারে। এই জন্যই বললাম যে এইটা আমার লেখার ক্ষেত্রে এখনকার যারা নতুন করে লিখতে চাচ্ছে কিংবা যারা মাত্র লেখা শুরু করলো, তাদের কাছে আমার এটাই একটা পরামর্শ প্রথমে, যে আপনি আগে নিজের উদ্দেশ্যটা বুঝে নেন যে আমি এই উদ্দেশ্যে লিখতে চাচ্ছি। ইদার আমি ফেমাস হইতে চাই, আমি মার্কেট স্টাডি করি যে কি টাইপের কন্টেন্ট আমি লিখলে ফেমাস হবো, আমার হচ্ছে বুক শপগুলা কোন টাইপের ইয়ে খাবে, মানুষ কোন ধরনের মোটিভেশনাল বই চাচ্ছে নাকি প্রেমের উপন্যাস চাচ্ছে, কি ধরনের কাভার এখন হাইপড, কি ধরনের কথা বললে আমি নিজেকে সেল করতে পারবো, দেন অবভিয়াসলি ইউ হ্যাভ অল দ্য রাইটস, তুমি ওইভাবে নিজেকে ইয়ে করো, প্রিপেয়ার করো, ওই লাইনে তুমি হাঁটো। আচ্ছা, তোমার যদি মনে হয় যে তোমার অমরত্বের জন্য লেখা উচিত, ঠিক আছে, তাহলে তুমি কম কম লেখো। তুমি তাহলে খুব মানে কালোত্তীর্ণ যুগোত্তীর্ণ সাহিত্য লেখো, যেটা তোমার কাছে মনে হচ্ছে তোমাকে অমর করে রাখবে। তোমার যদি মনে হয় যে তোমার সার্ভাইভ করার জন্য লেখা উচিত, তাহলে তুমি রাতের অন্ধকারে আমাদের মতো বৈশা পেরা খাইতে খাইতে লেখো। লিখতে লিখতে চিন্তা করো যে গলায় দড়ি দিয়ে মরে গেলাম, বাল না ভাই, আমি অমরত্ব চাই না। সেটাই বলতেছি, মানে আমার কাছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয় যে লেখার আগে যে আমার উদ্দেশ্য কি, এটা আমি আগে বুঝে নিব। আচ্ছা, তবে ভাই তুমি যদি সেটা না বুঝতে পারো তাহলে তোমার খবর আছে, তাহলে ভাই তুমি অমরও হইতে চাবা, তুমি ফেমাসও হইতে চাবা, আবার পাবলিক প্লেসে গিয়ে তোমার বলতে হবে যে আমি নিজের জন্য লিখি। আচ্ছা, ওকে, না আমি একটা কিংবা শেষে গিয়ে বলতে হবে পৃথিবী বইয়ের হোক। এনিওয়েজ, না আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমার যেটা মনে হয় যে মানে পৃথিবীর সবারই লেখা উচিত। এটা একটা কারণ আছে ভাই। কারণ যেটা হচ্ছে ভাই, আমি একটা জিনিস দেখছি যে আমি যে প্রফেশনে কাজ করি, আমার তো ভাই অনেক মানুষকে সলিউশন দিতে হয়, মানে মানুষ কেন বিভিন্ন ব্র্যান্ডকে সলিউশন দিতে হয়। তা আমি যখনই ভাই প্রবলেমটা নিজে লিখি, তখন এটা সলিউশন আস্তে আস্তে আসা শুরু করে। তো আমার যেটা মনে হয় যে মানুষ যদি মানে প্রত্যেকটা মানুষ যদি লেখে, তাহলে তার জীবনটা অনেক ক্ল্যারিটি আসবে তার জীবনে। এরা সবারই প্র্যাকটিস করা উচিত, আর লেখালেখি তো অবশ্যই প্র্যাকটিসের একটা জায়গা অনেক। আনফর্চুনেটলি আমার প্রফেশনও হচ্ছে সারাদিনই মানুষকে লেখা দিতে হয় অনেক কিছু, এবং মানুষের প্রবলেম সলভ করে দিতে হয় অ্যাজ এ ডক্টর। যেহেতু আমার প্রেসক্রিপশন লিখতে হচ্ছে, আমি একদিকে রোগীর জন্য প্রেসক্রিপশন লিখতেছি, ওষুধ লিখতেছি, অ্যাট দি সেম টাইম তুমি যেটা বললে যে সমস্যার সমাধান করে দিতে হয়, সেটা হচ্ছে যখন থেকে ডাক্তারি পড়তেছি, ধর আমি ওষুধের নামও জানি না, রোগটোগও জানি না, তখন থেকে আমার যেগুলো অন্য ফ্রেন্ড যারা কলেজে আমার সাথে পড়ছে, ভার্সিটিতে পড়ছে, তারা ফোন দিয়ে আমাকে বলতেছে, মামা ক্লোজঅপ দিলে কি গার্লফ্রেন্ড প্রেগনেন্ট হওয়ার পসিবিলিটি আছে, মামা গড়ায় হলাইছি, মামা বিয়ে করছি, মামা রন্ত খারাইতেছে না মামা। তো এই সলিউশন কিন্তু আমাদের দিতেই হইতেছে আজীবন, তাই না? আচ্ছা, সোবারে মানে আপনার সম্পর্কে, মানে ডাক্তার ফাক্তার সম্পর্কে একটা মিথ আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি নাকি ভাই রোগীদের গলায় পাড়া দিয়ে টাকা উপার্জন করেন ভাই। আসলে এটা কি ঠিক? না, ডাক্তারদের জীবনটা আসলে কেমন? ডাক্তারদের জীবন অনেক প্যাথেটিক। আপনারা বাইরের থেকে যে গ্ল্যামারাস লাইফটা দেখেন, কিংবা গুটি কয়েক অনেক বড় বড় প্রফেসরদেরকে দেখা যেটা ভাবেন যে ডাক্তারদের আসলে টাকা রাখার জায়গা নেই, এই সিনারিওটা আসলে বাংলাদেশে একদমই উল্টা। যারা ইয়াং ডাক্তার, তাদেরকে একটা অনেক বড় স্ট্রাগলের মধ্যে যেতে হয়, সেটা ফিনান্সিয়াল স্ট্রাগল থাকে, মেন্টাল স্ট্রাগল থাকে, অনেক ব্যাপার থাকে, মানে ডাক্তারদের হাতে টাইম থাকে না, অনেক রকম কন্ট্রাডিকশনের মধ্যে পড়তে হয়। যেমন আপনি সবচেয়ে দুর্ভাগ্য হবে যদি আপনি ধরেন ডাক্তারির পাশাপাশি আপনি অন্য কিছু করতে চান। ডাক্তাররা হচ্ছে আসলে খুবই
একটা জায়গায় ইউনিফাইড হয় যে তারা ডাক্তারি ছাড়া কিছু করবে না। তো যেই ডাক্তারটা যখনই চাবে যে সে আসলে আগে অনেক কিছু করতো, সে ক্রিয়েটিভ ছিল অথবা সে অনেক কিছু করবে, তার এই জিনিসটা ব্যালেন্স করতে অনেক কষ্ট হয়ে যাবে। আপনার সোসাইটির আপনার যারা কলিগস আছে, আপনার ডাক্তারি ফিল্ডের যারা আছে, তারা আপনাকে অনেক জাজ করবে, কারণ ডক্টরস আর সাপোজ টু বি অনলি ডক্টরস। দাঁড়ান, একটা জিনিস মানে জাজ করবে বলতে ধরেন মানে জাজ করবে বলতে কি সেটাই বলতেছি, এক্স্যাক্টলি আমি এটাই বলতেছি, কারণ ডক্টরসের মাথায় একটা প্রিরিকুইজিট যেটা থাকে সৃষ্টির শুরুর থেকে, যখন থেকে ডাক্তারি প্রফেশনটা পয়দা হয়েছে তখন থেকে জিনিসটা এরকম যে ডক্টরস আর মেন্ট টু বি অনলি ডক্টরস, ডক্টররা এর বাইরে কিছু চিন্তা করতে পারবে না। সো একটা ডক্টর যখন বই পড়বে, একটা ডাক্তার যখন গান শুনবে, একটা ডাক্তার যখন ভায়োলিন বাজাবে, একটা ডাক্তার যখন মুভি দেখবে, তার যে কমিউনিটি সেখান থেকে 100টা ডাক্তার এসে জাজ করবে যে ও তো ডাক্তার, ও কেন বই পড়তেছে, ওর তো এই সময় হচ্ছে পোস্ট গ্রাড করার কথা, ওর তো এই সময় জার্নাল ঘাটার কথা। তাহলে এখানে একটা কথা বলতে চাই। বলো। আপনারা তো তাহলে জাজ করার মতো মানুষের অভাব নাই, তাই না? আপনি তো সবই করেন। আর একটা কথা, এই যে যারা আপনাকে জাজ করে ভাই, তারা কি ভাই সুপ্রিম কোর্ট অ্যাপ্লাই করলে ওদের জাজ বানাবে ভাই? হইতে পারে, এত জাজমেন্ট যেহেতু দিচ্ছে, অবভিয়াসলি হইতে পারে। আচ্ছা, অ্যাট লিস্ট ভাই রিয়েলিটি শোয়ের জাজ, হ্যাঁ এটা তো হইতেই পারে। বাংলাদেশে এমনি সবাই জাজ, সবাই ডাক্তার, সবাই পুলিশ। ওকে, না সবাই পুলিশ না ভাই, পুলিশ না, পুলিশ অনেক খারাপ ভাই। আচ্ছা যাই হোক ভাই, আচ্ছা কি না জেনে কথা বলতেছিলাম? ওই যে লেখকদের জন্য, লেখকদের জন্য না, সেটা হচ্ছে যে আপনার মিথ, এই যে ডাক্তাররা যে আসলে অনেক টাকা। হ্যাঁ ওইটাই বলতেছিলাম যে আসলে স্ট্রাগলটা খুবই ডিফারেন্ট। যেমন এখন আন্দোলন হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েট ডাক্তাররা মাত্র 20,000-25,000 টাকা পায়। তুমি যখন এগুলো আন্দোলনের নিচ্ছে, ইয়াং ডাক্তাররা যারা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিংয়ে আছে, হ্যান ত্যান, যারা 28 বছর, 34 বছর, 37 বছর বয়সে 20,000 টাকা নিয়ে খাইতে পারতেছে না, ফ্যামিলি চালাইতে হচ্ছে, 5 বছর লেখাপড়া করতে হচ্ছে, আবার চেম্বার জমাইতে হচ্ছে, বড় বড় প্রফেসর যারা সিন্ডিকেট বানায় 300 পেশেন্ট দেখে, তাদের সাথে ব্যালেন্স করতে হচ্ছে, তোমাকে এখানে ডিগ্রি দিতে চাবে না, অনেক রকম অশান্তি আমাদের লাইফে আছে। এগুলার মধ্যে দিয়ে তুমি কিন্তু যখন দেখবা যে ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়াতে এগুলা যখন পোস্ট আসে, তুমি নিচে দেখবা 3,000 কমেন্ট, সেখানে এসে বলতেছে তোর টাকার দরকার কি, তুই তো মানুষের সেবার জন্য হয়েছিস, হ্যাঁ ডাক্তার মানেই কষাই, বাংলাদেশে চিকিৎসা হয় না। তখন তুমি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তোমার কাছে মনে হবে যে আমি কেন করতেছি, আমি এই প্রফেশনে কেন আছি। এগুলো নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হবে, আলাদা এপিসোড রাখতে হবে, হয়তো আলাদা একটা পেজ খুলতে হবে ডক্টর কথন, ঠিক আছে? তো ওই প্রসঙ্গে কথা না বলি। আচ্ছা ওকে। আচ্ছা ভাই একটা জিনিস, সেটা হচ্ছে ভাই আসলে সোবারের লেখালেখি দিয়ে আসে না। আরেকটা জিনিস যেটা, যে তুমি কিন্তু ধরো আমার সাথে পরিচয়, তো আমরা তো কাজিন, ছোটবেলার থেকে আমাদের পরিচয় আছেই, বাট ধরো আমি যখন মেডিকেলে পড়তাম, তোমার আর আমার দুজনের ওয়ার্ল্ডটা একটু আলাদা হয়ে গেছিল। আমরা নিজেদের ভার্সিটি আর মেডিকেল লাইফে বিজি থাকতাম, তখন ডিস্টেন্স আসছিল, তুমি তোমার সার্কেল নিয়ে থাকতাম, আমি আমার সার্কেল নিয়ে থাকতাম, যেটা হয় ভাইদের মধ্যে। আমরা যখন বড় হইলাম, মানে গ্র্যাজুয়েশনের পরে যখন আমরা একটা অল্প ট্রানজিশনাল পিরিয়ডের জন্য ডিপ্রেশনে আসলাম, যে চাকরি করব, কি করব, ক্যারিয়ার কি করব, তখন যখন এসে আমরা আবার একসাথে সবকিছু রিলেট করতে পারলাম। এর আগ পর্যন্ত অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট তুমি কিন্তু আমরা অলওয়েজই ভাবছো যে ডাক্তার হইলেই অনেক টাকা, হ্যাঁ কিংবা ডাক্তারদের সার্কেলটা এরকম। বাট ডাক্তার হয়ে যাওয়ার পরে তুমি যখন আমার সাথে মিশা শুরু করলা, এন্ড তুমি ডাক্তারদের কমিউনিটিটা দেখা শুরু করলা, তুমি এক মানে যেই জিনিসটা হয়তো তুমি অন্য কখনোই দেখতা না, তোমার ভাই যদি ডাক্তার না হইতো, যে এই প্রফেশনাল লোকগুলো অ্যাকচুয়ালি কেমন, কিংবা বাইরের থেকে তাদেরকে যেরকম মনে হয়। আবার একটা মাথায় একটা ধারণা ছিল, হ্যাঁ এটা ছিল যে ভাই আমি তো আপনাকে দেখছি, আমি তো দেখছি যে মানে সত্যি সব ডাক্তার এরকম হয় না। না একটা জিনিস, মানে সেটা হচ্ছে আপনি তো পাম্প পড়তে দেওয়ার কিছু নেই, মানে আমি তো দেখছি যে আপনি ক্রিয়েটিভ একটা লোক, স্মার্ট, কথাবার্তা সুন্দর করে বলেন, তাই আমি ভাবছি ভাই এরকম ব্রিলিয়ান্ট লোকটাই ডাক্তার হয়, এবং এটা মানে কোনো সাধারণ মানুষের পক্ষে পড়া সম্ভব না। কিন্তু আপনার কিছু বন্ধু, কিছু বাটপার বন্ধুকে দেখে আমি বিশ্বাস করছি যে আসলে ভাই ডাক্তারিটা এরকম মানে পড়তে পারে মানুষ ভাই, মানে এত এত না, মানে এত রকেট সায়েন্স না, মানুষের পক্ষে ডাক্তার হওয়া সম্ভব, অবভিয়াসলি সম্ভব না। এনিওয়েজ তুমি তো সার্কেলটা পরে দেখছো, তুমি অনেক কিছু রিলেট করতে পারছো, বন্ধুর অনেক বাটপার। ধরো বন্ধুর কথা যদি বাদ দিই, ইন জেনারেল তুমি ধরো জার্নিটা দেখতে পাইছো, কিংবা তোমার কাছে অনেক কিছু ক্ল্যারিফাই হয়েছে। একটা প্রশ্ন করতে চাই, হ্যাঁ সেটা হচ্ছে ভাই আপনার বন্ধু শরণের খালু কেমন আছে ভাই? শেষ খবর পাওয়া পর্যন্ত শরণের খালুর হুপিং কফ হয়েছিল। ও আমাকে বলছে প্লেগ হয়েছে ভাই। আচ্ছা এই পডকাস্টের মাধ্যমে আবার সবাইকে মনে করে দিতে, না 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 এটা বললেন না ভাই। আচ্ছা ঠিক আছে, থাক বাদ দেন, সনদের পরিচয়টা রিভিল করে দিতে চাইছিলাম আবার। আচ্ছা না থাক বাদ দেন, সনদ যে সভাপতি এটা তাহলে আমি বললাম না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটা জিনিস বলি, সভাপতির নাম কিন্তু আসিফ সনদ না, আপনি জানেন তো এটা? হ্যাঁ আমরা এটা একদম এটা নিয়ে কোনো কথাই বলবো না। ঠিক আছে ওকে। আচ্ছা আমরা আলোচনায় ফিরে যাই, সেটা হচ্ছে ভাই মানে আচ্ছা মানে আচ্ছা তুমি তো আমাকে হোস্ট হিসেবে অনেক কোয়েশ্চেন করতেছো, হ্যাঁ আমি কিন্তু লেফট আউট ফিল করতেছি, আমার মনে হচ্ছে আমার এখন তোমার একটু পয়সা কোয়েশ্চেন করা দরকার। প্রশ্ন করেন। আচ্ছা ধরো এই যে রাইটাররা কিংবা ইন জেনারেল যদি আমরা ক্রিয়েটিভ ফিল্ডের লোকজনদের কথা বলি, ধরো চেস্টার বেনিংটন একদম ফেমের পিক পয়েন্টে ছিল, তারপর ধরো এই যে ওর যে বন্ধু অডিও স্লেভার ক্রিস কর্নেল, হ্যাঁ কিংবা এনিওয়েজ তুমি আরো পিছনে যাও, ধরো রাইটারদের মধ্যে ধরো আর্নেস্ট হেমিংওয়ে পিস্তল পরিষ্কার করতে
Obviously এটা চাপা। এই তো তারপর তো জীবন দাস ট্রামের জীবনে কোনোদিন ট্রাম অ্যাক্সিডেন্ট মরে গেল, অসম্ভব। এই যে মানুষ একদম খ্যাতির চূড়ান্ত পর্যায়ে যাদেরকে আর্নেস্ট হেমিংওয়ে অলরেডি জীবদ্দশায় কিংবদন্তি হয়ে গেছিল, তাকে মানুষজন গ্ল্যামারাইজ করতেছিল যিনি অনেক ইম্পর্টেন্ট রাইটার। হ্যাঁ, তো এই যে ফেমাস কিংবা ধরো চেস্টার বেনিংটন কিংবা কার্ট কোবেন বলো, ওদের টাকা আছে, ফেম আছে, সব কিছু আছে। আমি নেশাপানির কথা বাদ দিলাম, আপনারা সবাই জানেন যে নেশা মস্তিষ্ককে চুদে দেয়, সেটা ঠিক আছে। বাট অ্যাট দি সেম টাইম ধরো আমার কাছে মানি আছে, আমার কাছে ফেম আছে, আমি জানি যে ক্রিয়েটিভিটির একদম হাইয়েস্ট পিক পয়েন্ট আমি এক্সিস্ট করতেছি, তারপরেও এই যে একটা মানুষ একদম হাইয়েস্ট পয়েন্টে গিয়ে যে সুইসাইড করে, এই জিনিসটাকে তুমি কিভাবে দেখো? এইটার পিছনে তোমার কারণটা কি মনে হয়? আমি যেটা বললাম ভাই, মানে ক্রিয়েটিভিটির জার্নিটা অনেক লোনলি জার্নি ভাই। এবং একটা জিনিস, না লোনলি জার্নিটা তো আমরা একটু আগে ডিসকাস করতেছিলাম যে এটা হচ্ছে নিজের সাথে একটা ফাইট, যে আমি নিজের আউটপুটটা কিরকম বের করতে পারতেছি কিংবা আলটিমেটলি আমার গোল কোথায়। আমি তোমাকে যে কোয়েশ্চেনটা করতেছি যে তুমি তোমার হাইয়েস্ট জায়গায় পৌঁছে গেছো, তুমি জানো যে তুমি পৃথিবীর সবচেয়ে ফেমাস ফিগার। লিঙ্কিং পার্কে চেস্টার বেনিংটন যেটা ছিল সেটা যে কোনো রক ব্যান্ড বলো, নিও মেটাল ব্যান্ড বলো, সেটা সবার ড্রিম যে একদম মেইন স্ট্রিম, আমি এমনিতে হেরম নিয়ে ঘুরতে পারতেছি, মেটাল মিউজিকের বাইরে আমার নিয়ে পপ কালচার আমাকে নিয়ে আলোচনা করতেছে, আমি একটা মানে আইকনিক ফিগার। তো এই নির্বাণাকে যেরকম মানুষ আইডলাইজ করতো, তো এই যে হাইয়েস্ট ফিগার আর্নেস্ট হেমিংওয়ে অলরেডি ওয়াজ এ বিগ থিং। তো যখন আমি অলরেডি সব কিছু অ্যাচিভ করে ফেলছি, আমি জানি যে আমার এখান থেকে মানি আসতেছে, আমি দ্যাট মাচ ফেমাস, কিংবা আমি যেটা করতে চাইছি সেটা আমি করে ফেলছি, এরপরে গিয়ে কেন তখন আমি কেন এক্সিস্ট করতে চাচ্ছি না? আচ্ছা এখানে আমি একটু বলি ভাই, সেটা হচ্ছে যেটা যে একজন লেখকের বা যে কোনো ক্রিয়েটিভ প্রফেশনাল যারাই এখানে মানে সৃজনশীলতার সাথে কোনো না কোনোভাবে যুক্ত, তাদের অনেক ভাবতে হয় ভাই। ভাবতে হয় সেটা হচ্ছে যে ধরেন পৃথিবী এমন কেন, সমাজ এমন কেন, মানুষ এমন কেন, এসব নিয়ে ভাবতে হয়। আপনি যদি ভাই আপনার ভাবনা যদি লাইনে থাকে, তাহলে আপনি একটা সার্টেন পয়েন্টে পৌঁছাবেন। মানে এটাকে বলি, আমি যদি বলি এটা হচ্ছে আলটিমেট ট্রুথ, মানে সব কিছুর একটা উত্তর আছে। যে মানে ধরেন আমি যদি বলি যে মানে মানুষ এত নিষ্ঠুর কেন হয়, মানে পৃথিবী এরকম কেন যে ভাই ধরেন মানে আমার জাস্ট টাকা নাই দেখে আমি না খাই মরে যাবো, পৃথিবী এমন কেন, এগুলো একটা উত্তর আছে ভাই। এই উত্তর, এই সত্যের কাছাকাছি যখন আপনি চলে যাবেন না, তখন আসলে পৃথিবীর কোনো কিছু আর ম্যাটার করবে না আপনার কাছে। মানে মানুষ একটা পর্যায়ে পৃথিবী থেকে তেমন কিছু চায় না। যেমন আমি বলি, যেমন ধরেন আমার কাছে আইডিয়াল লাইফ আমার কি, আমার আইডিয়াল লাইফ হচ্ছে ভাই যে আমার নিজের একটা জায়গা থাকবে ভাই, আমার থাকার একটা 2 তলা ঘর থাকবে। আপনি তো জানেন ভাই আমার কুত্তা বিড়াল অনেক ভালো লাগে, বাসা ভরা কুত্তা বিড়াল থাকবে, ছাগল থাকবে, গরু থাকবে, হাঁস থাকবে। হ্যাঁ, আমি লিখবো, ছবি আঁকবো, ছবি তুলবো, গান গাবো, গান মাছ থাকবে না করবো, মাছ থাকতে পারে। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে আমার আইডিয়াল লাইফ ভাই। কিন্তু ধরেন আপনি আমার দিক থেকে দেখবেন কি যে আমি ভালো বেতন পাই, ভালো জায়গায় কাজ করি, ভালো ডেজিগনেশন আছে, ওটা হ্যাপি থাকার কথা, কিন্তু আমি তো ভিতরে হ্যাপি নেই ভাই। তো এটাই আর কি ভাই, মানে আসলে আমি বুঝি ভাই যে মানে ওইখানে কেন ওই আলটিমেট মানে ওই সত্যটা ভালো না ভাই, সত্যটা খুব কালো। ওই কালো সত্যের সামনাসামনি যখন দাঁড়াবেন তখন আসলে ভালো লাগে না এই সত্য। কিন্তু দীপুর তো কালো, আপনার বন্ধু দীপুর নচ্চেও কালো ভাই সত্যটা। আচ্ছা আচ্ছা যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম আর কি ভাই, যে ওই যে যেটা বললাম, কিন্তু আবার এখান থেকে ফিরে আসতে হয় সেটা হচ্ছে যে ক্রিয়েশনের বিউটির জন্য। মানে একটা জিনিস ক্রিয়েট করার পর যে শান্তি আসে ভাই, ওই শান্তিটার জন্য আর কি বারবার ওই কালো ওই পয়েন্টটা থেকে বারবার আবার রিয়েলিটিতে ফেরত আসতে হয়। অনেকে পারেন আসতে। আমি একটু ইন্টারফেয়ার করতেছি তোমার কথার মধ্যেই। তুমি যখন প্রথম উপন্যাসটা লিখলা, হ্যাঁ, সে উপন্যাসটা যখন তুমি লাস্ট সেন্টেন্সটা লিখছো, লাস্ট ওয়ার্ডটা লিখছো, লিখে অবভিয়াসলি একটা বিড়ি ধরাইছো না ভাই, তখন আমি বাসে সিগারেট খেতাম না। আচ্ছা এনিওয়েজ, তুমি যখন নিজেকে ধরাইছিলাম, আচ্ছা পরে ধরাইছো অর সামথিং, তুমি যখন লাস্ট ওয়ার্ডটা লিখলা, লেখা যখন ধরো আমরা তো ল্যাপটপেই লিখি, পিসিতে লিখি, তো লেখার পরে যখন তুমি শেষ শব্দটা লিখে মানে একটা অনেক বড় জার্নি পার করে বের হয়ে আসলা প্রথম উপন্যাস, তখন তোমার ফিলিংসটা কি ছিল, কেমন মনে হচ্ছে? এটা বলবো ভাই? হ্যাঁ, এটা আমি জানি দেখে জিজ্ঞেস করছি। এটা হচ্ছে ভাই, তুমি অনেক ভালো সাজতেছো। আমি দেখলাম যে আমি ফ্রিকোয়েন্টলি গালিগালাজ করতেছি, মুখ খারাপ করতেছি, কিন্তু তোমার নামের যে অ্যাব্রিভিয়েশন যেটা তুমি লুকায় রাখো, মার্কস বলে নিজেকে পরিচয় দাও, অ্যাজ ইউজুয়াল তুমি পডকাস্টের মধ্যে নিজেকে ভদ্র দেখাইতেছো। আমি এই জন্য এই ট্র্যাপ কোয়েশ্চেনটা করছি। এই ফিলিংটা হচ্ছে ভাই যে লুকাইলে আমি বইলা দিব আসল কথা। এটা হচ্ছে ভাই এরকম যে আমার তো জীবন অনেকবার অর্গাজম হয়েছে, সেটা তো বেশিরভাগ মানে তো কয়েক সেকেন্ড। হ্যাঁ, এই ফিলিংটা হচ্ছে অ্যাটলিস্ট 48 আওয়ার্স। এটা অভাবনীয় একটা ফিলিং, এবং আমি এই ফিলিংটা পাওয়ার জন্য লিখি। থ্যাংক ইউ, সত্য কথা বলার জন্য। এটা কি আপনার জন্য ট্রু? এইটা আমার মনে হয় যে যারা অ্যাকচুয়ালি মানে কোনো একটা ক্রিয়েশন করতেছে, তাদের সবার কাছে এটা একটা অর্গাজমের মতো হ্যাপিনেস, যে যখন আমি আলটিমেটলি জিনিসটা করে ফেলছি, ওই তো লাস্ট, হ্যাঁ, সেখানেও তো একই ইন্টারকোর্সে তো ব্যাপারটা একই রকম, জিনিসটা হয়ে গেল। সো ইটস আ ফর্ম অফ অর্গাজম অবভিয়াসলি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, একটা জিনিস, সেটা হচ্ছে সোবার পডকাস্টে আমি হচ্ছে ওই পেজে মেসেজ দিছিলাম যে আমরা স্মল বিজনেস ওনার যারা আছে
তাদেরকে প্রমোট করব। আমি খুবই মানে দুঃখের সাথে জানাচ্ছি যে এই এপিসোডে প্রমোট করতে পারছি না, নেক্সট এপিসোড অবশ্যই করব, কারণ সময় অনেক স্বল্প আমাদের, আর রাতও হয়ে গেছে। এপিসোডে কেন প্রমোট করতে পারতেছ না? 2 মিনিটে তো বলেই দেওয়া। কাহিনী যেটা হয়েছে যে আমি ভাবছিলাম একটু সুন্দর করে স্ক্রিপ্ট করে বলবো, আমি সময় পাইনি আজকে অফিসে কাজের চাপের কারণে। আচ্ছা, এই হয়েছে অবস্থা। আচ্ছা আচ্ছা, আমরা বোধহয় একদম শেষের দিকে চলে একদম শেষের দিকে চলে আসছি। আমি একটা ছোট্ট একটা বই নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ বলেন। এটা কি সেই বইটা? যদি আমাকে দিতে। না না না, ওইটা না। এটা খুবই ফেমাস একটা বই অলরেডি, মানে যারা পডকাস্টটা শুনে তাদের মধ্যে অনেকেই হয়তো পড়ে ফেলছে, যাদের বই পড়ার অভ্যাস নাই তারাও হয়তো পড়ে ফেলছে, না পড়ে ফেললেও হয়তো মুভি দেখে ফেলছে। তুমি কি শঙ্করের বই পড়ছো? চৌরঙ্গী। আমি শঙ্কর একটা বই পড়ছি, নাম সহসা। আচ্ছা, শঙ্করের ডিফারেন্ট 3টা ট্রিলজি আছে। একটা হচ্ছে অবভিয়াসলি চৌরঙ্গী ট্রিলজি, যেটা হচ্ছে চৌরঙ্গী, ঘরে বাইরে, আর হচ্ছে কত অজানা, ঘরের ভেতরে ঘর, ঘরের ভেতরে ঘর, চৌরঙ্গী, ঘরের ভেতরে ঘর, আর হচ্ছে কত অজানারে। এটা হচ্ছে একটা ফেমাস ট্রিলজি যেখানে শঙ্কর বেসিক্যালি নিজের কথা বলছে, তার স্ট্রাগলগুলোর কথা বলছে। আরেকটা খুব ফেমাস ট্রিলজি আছে যেটাকে স্বর্গমর্ত পাতাল বলা হয়। আচ্ছা, এখানে একটা বই হচ্ছে, এগুলো উপন্যাস, একটা বইয়ের নাম হচ্ছে জন অরণ্য, একটা হচ্ছে সম্ভবত, আমি বাকি দুটার নাম ভুলে গেছি, সরি, ভুল কথা বলা উচিত না। তো ওই যে জনরণ্য যেটার কথা বলতেছি, এটা নিয়ে কিন্তু সত্যজিৎ একটা ফিল্ম বানিয়েছিল। ও জনরণ্য আমি পড়ছি। একটা বিজনেস ওনার, একটা ছেলে যে ব্যবসা শুরু করে, পড়ছি, এটা পড়ছি আমি। জনরণ্য আমি রিসেন্টলি আবার রিভাইজ করছি। আচ্ছা, এই কথাটা কেন বলতেছি শেষ করার আগে, যে কেন আমরা লিটারেচার নিয়ে ফ্যান্টাসাইজ করতেছি, কিংবা কেন লিটারেচার আমাদের বেঁচে থাকার জন্য জরুরি, কিংবা কেন আমরা লিখতেছি। এই যে তুমি একটু আগে বলছিলা যে আমরা কিন্তু নিজের চোখ দিয়ে অনেক কিছু দেখতেছি, কিংবা যেই কথা আমরা বলতে পারতেছি না, যেটা আমাদেরকে অশান্তিতে ভোগায়, সেটা কিন্তু আলটিমেটলি আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আমাদের লেখার মধ্যে দিয়ে বের করে আনতেছি। জনরণ্য যখন বের হইলো, কিংবা সত্যজিৎ যখন ফিল্মটা বানাইলো, শঙ্কর অলরেডি অনেক ফেমাস একজন। আচ্ছা, এক সেকেন্ড, এটা ফিল্ম হচ্ছে আমি জানতাম। আচ্ছা, এটা 76-এ সত্যজিৎ এর ফিল্ম। আচ্ছা, ওকে। জনরণ্য। তো দেখো, জনরণ্যে একটা উপন্যাস, 200-220 পেজের একটা উপন্যাস, খুবই সিম্পল একটা প্লট। একটা ফ্যামিলিতে একটা লোকের 3টা ছেলে আছে, বড় 2 ছেলে খুব ভালো চাকরি টাকরি করে, ইনকাম করে, যেটা ছোট ছেলে সে বেকার, সে কিছুই করে না, সে হাজার জায়গায় অ্যাপ্লিকেশন দিচ্ছে, তার চাকরি হচ্ছে না। এরকম অনেকগুলো উপন্যাস আমরা অলরেডি পড়ে ফেলছি। হুমায়ুন আহমেদের অনেক উপন্যাসে ক্যারেক্টার বেকার। ওটা 70s এর কলকাতার রিয়েলিটি আর কি, রিয়েলিটি। ওর আরেকটা বন্ধু আছে, ওই ছেলেটার নাম সোমনাথ, ওর আরেকটা বন্ধু আছে সুকুমার। ওরা দুজন মানে এই মোটামুটি ভালো ফ্যামিলির ছেলে দেখে সার্ভাইভ করতে পারতেছে। আরেকদিকে সুকুমারের ফ্যামিলির অবস্থা করুন। ও তো ট্যাক্সি চালাইতো না, ও ট্যাক্সি চালাতো, তুমি মিলাই ফেলতেছো। যাই হোক, ও কিছু করতে পারতেছে না, আলটিমেটলি ও কিন্তু পাগল হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এইদিকে কি হয়, সোমনাথ কিন্তু মানে চাকরির ইয়ের থেকে ঘুরতে ঘুরতে আলটিমেটলি ব্যবসার দিকে যায়। ও দেখা যায় ওর বড় ভাবির থেকে টাকা ধার নিচ্ছে, ওটাকে একজন মেরে দিয়ে পালায় যাইতেছে। এক ফেজে সে কয়েকটা লোকের সাথে পরিচয় হয়ে একটা হচ্ছে যে ধরো প্রস্টিটিউশনাল লাইনের সাথে জড়া যায়, যেখানে হচ্ছে তোমার বড় বড় বিজনেসম্যানদের কাছে মেয়ে সাপ্লাই দিতে হবে, দিয়ে হচ্ছে বিজনেস ডিল করায় নিতে হবে। তো সেইখানে সে কলকাতার কিছু পাড়ায় পাড়ায় ঘুরে এমন সিনারিও ডেসক্রাইব করে, যেটা তুমি পড়তে গেলে তোমার মনে হয় এটা কি কখনো হইতে পারে নাকি, এটা একেবারেই সম্ভব না। মানে এটা শঙ্কর খুব ফ্যান্টাসাইজ করছে, এটা একটা ফিকশনের জন্য লেখা হয়েছে। দেখা যায় যে সোমনাথ একটা লোককে নিয়ে একটা বিজনেসম্যানের জন্য সে একটা ভদ্র মেয়ে চাইছে আর কি, ভদ্র মহিলা চাইছে, বুঝতে পারছি। তো সে একটা বাসায় গেছে, একটা মহিলা, সে ম্যারিড, তো তাকে বলছে যে আপনার যাইতে হবে ওই ক্লায়েন্টের কাছে। তো তখন দেখা যাচ্ছে ওই মহিলার হাজবেন্ড বলতেছে যে না, ও আসলে 3 রাত করছে, 3টা ক্লায়েন্টের কাছে গেছে, আজকে আমি যাইতে দিবই না। এরপরে আরেকটা জায়গায় গেছে, ওইখানে হচ্ছে একটা মহিলা তার 2 মেয়েকে দিয়ে ব্যবসা করে, অলরেডি তার বাসার মধ্যে একটা ক্লায়েন্ট আছে। তখন ওরা যখন গেছে যে আপনার ছোট মেয়েটাকে লাগবে, ও গিয়ে ওই যে দরজায় ফুটা আছে, দরজায় ফুটা দিয়ে দেখা বলতেছে যে না, ও এখনো ক্লায়েন্টের সাথে মজা মাস্তি করতেছে, ও তো কি যে করে, ক্লায়েন্টকে তো ছাড়তেই চায় না, এত পার্সোনালি নেওয়ার দরকার কি। এই যে জিনিসগুলা পড়তে গিয়ে তোমার কাছে মনে হবে যে ঠিক আছে, এটা তো ফিকশন, আমি তো একটা নভেল পড়তেছি, আমি একটা ফিকশনাইজ জিনিস পড়তেছি। শঙ্কর না, এই যে তার যে স্বর্গমত পাতাল ট্রিলজি, 3টা উপন্যাসেই উনি কিন্তু পরে 6-7 পৃষ্ঠা ধরে একটা এক্সপ্লেনেশন দিছে। এইখানে যে ক্যারেক্টারগুলো আছে তার নিজের চোখে দেখা, সে রিয়েল লাইফ থেকে পিক করছে, অ্যাকচুয়ালি এগুলা হইছে। সে এমন একটা পাড়ায় ঘুরছে যেখানে হচ্ছে মা তার 2 মেয়েকে দিয়ে ব্যবসা করায়, সে এমন একটা পাড়ায় ঘুরছে যেখানে একটা মহিলার হাজবেন্ড ড্রাঙ্ক থাকে, সে জানে যে তার ওয়াইফ ভাড়া খাটতেছে, এবং সে কিন্তু ভালো ফ্যামিলির, এমন না সে বস্তিতে থাকে, তারা কলকাতার একটা ভালো বাড়িতে থাকতেছে, কিন্তু সেই লোকটা মদ খায়, তার মদের পয়সা জোগান হওয়ার জন্য তার ওয়াইফ দেহ ব্যবসা করতেছে, সেই টাকা দিয়ে সে মদ খাচ্ছে। অ্যাট দি সেম টাইম সে আবার এটা নিয়ে কথা বলতেছে, সে তার স্ত্রীর জন্য কেয়ার করতেছে যে না, ও তো 3 রাত খাচ্ছে, ওর শরীরটা ভেঙে যাচ্ছে, না আজকে আমি তোমাকে কিছুতেই যেতে দিব না। এই আমার কাছে মনে হয় কি, একদম শুরুতে আমরা যে কোয়েশ্চেনটা দিয়ে করছিলাম যে আমরা কেন লিখি, এই যে বিটার ট্রুথ,
যেটা তুমি সমাজের সামনে দাঁড়ায় কখনো বড় গলায় বলতে পারবা না, যে আমাদের সোসাইটির রূপটা এত কদাকার, কিংবা আমরা দৈনন্দিন আমাদের চোখে এগুলো দেখি, আমরা এগুলো ফিল করি, যে কথাটা হয়তো তুমি প্রবন্ধে লিখতে পারবা না, যেটা তুমি খবরের কাগজে আর্টিকেল হিসেবে ছাপাইতে পারবা না, যেটা তুমি ভদ্রচিত সেমিনারে দাঁড়ায় একজন লেখক হিসেবে কখনো বলতে পারবা না যে আমাদের সমাজটা এত কদাকার, আমাদের ভেতরের সাইডটা এত ডার্ক, সেই জিনিসটা তুমি খুবই ইজিলি তোমার ফিকশনের মধ্যে ঢুকাই দিতে পারবা। তোমার ক্যারেক্টাররা ওইটারই প্রতিরূপ হয়ে ধরা দিবে, সোসাইটিকে তুমি তোমার মতো করে ফ্যান্টাসাইজ করে দেখাবা, তোমার পাঠকরাও জানবে এটা সত্য, তারাও ওই জিনিসটার মধ্যে যাবে। অ্যাট দি সেম টাইম ওই যে আমাদের একটা কি বলবো, আমাদের ব্রেন তো সবসময় দেখে ভুলায় রাখে, একটা স্বস্তির ভেতরে রাখতে চায়, পাঠকের ব্রেন তাকে এটা সিগন্যাল দিয়ে দিবে যে ঠিক আছে তুমি কিন্তু ফিকশনেই পড়তেছো, তুমি বাস্তবতা জেনেও নিজেকে ভুলায় রাখবা যে না আমি একটা ফিকশন পড়তেছি। তো আমার মনে হয় রাইটার এই জন্যই লেখে, কারণ বলতে চাই হ্যাঁ এটা আমি খুবই সত্য, এবং এটা শুধু মানে লেখকদের জন্যই প্রযোজ্য না, আমি মানে যারা মিউজিশিয়ান কবিতা লেখে তাদের মানে সবার জন্যই সত্য। গানের মধ্যে দিয়ে অনেক কঠিন কথা বলে ফেলা যায়, যেমন মাঝরাত্রিরে ঘুম থেকে উঠে আনুমানিক রাত 1টার দিকে একটা কুকুরের পিছনে হাজির আমি কানাগলিতে, জহির মামা চামানো সাথে দাও সিগারেট। এটার মধ্যে অনেক মিনিং আছে, অনেকে বুঝছে অনেকে বুঝে নেই, এই হচ্ছে গল্প। পৃথিবীটাই হয়তো এরকম ভাই, সব কিছু বোঝা যায় না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে সোবার পডকাস্টের সেকেন্ড এপিসোড। আমার নাম মার্কস, আমি সোবার একজন অসম্মানিত অ্যাডমিন। আমার সাথে আজকে ছিল আরেকজন অসম্মানিত অ্যাডমিন, তার নাম ডক্টর ফাক্তারোয়া। প্যাচার পারলাম অনেক, এখনও জানি না আসলে কেমন হয়েছে, হোপফুলি আপনারা জানাবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আমাদের কমেন্ট করবেন যদি ইচ্ছে করে, কোনো জোরাজোরি নেই। দেখা হবে পরবর্তী এপিসোডে, সেখানে হয়তো ডক্টর ফাক্তারোয়া থাকবে, নাও থাকতে পারে, বলা যায় না। আমাকে খেলা দিচ্ছ, পৃথিবীর সবকিছু অনিশ্চিত। ঠিক আছে, ওকে, গুড নাইট। গুড নাইট।